procedure fails to deal with transfer mispricing. এবং মানে এই যে কথাগুলো বললাম আপনাকে, ওই যে কাস্টম অথরিটি তারা হ্যাপি হবে না কেন, এটা পড়ে দেখেন যে আন্ডার কনভেনশনাল ট্যাক্স ল, tax department only check the voucher, মানে verifiability of voucher and the accuracy of the accounting treatment of a transaction. If price is supported by bill of entry, customs valuation and other documents, income tax department cannot legally disregard them under conventional law. মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু ওইগুলোকে ওটা না মেনে তার কোনো উপায় থাকে না। In case of transfer mispricing, purchase price are usually overstated through over invoicing, and therefore customs authority is getting duty and finds no reason to object. তারা দেখে যে তাদের মানে বিল অফ এন্ট্রিতে অনুযায়ী তাদের যে মাল আসছে তার সাথে মিল আছে, প্রাইসিং এর মিল আছে, এবং তারা ডিউটি পাচ্ছে, এমন না যে ডিউটি ফাঁকি দিয়ে আনতেছে, এমন না মিস ডিক্লারেশন দিচ্ছে, সেসব কিছু না। তো দে ফাইন্ডস নো রিজন টু অবজেকশন দেওয়ার মতো তারা কিছু পায় না, বুঝছেন? তো ট্রান্সফার প্রাইসিং এর মেথড হচ্ছে 5টা। তো প্রথমটা হচ্ছে কাপ মেথড, কম্পারেবল আনকন্ট্রোল প্রাইস মেথড, তারপরে রিসেল প্রাইস মেথড, কস্ট প্লাস মেথড, মানে কোনো জিনিসে আপনার কস্টের সাথে মানে একটা মার্কআপ থাকে, যে ইউজুয়াল মার্কআপ হলো এত, এই মার্কআপেই বিক্রি হয়, ওর থেকে কম বেশি হলে তখন ট্রান্সফার প্রাইসিং মানে আছে বলে ধরে নিতে হয়। ট্রানজেকশনাল নেট মার্জিন মেথড, এটাও ওই রকমই, মানে কস্ট প্লাস মেথড আর নেট মার্জিনের অনেকটা মিল আছে, এরকম যে মার্জিন যে ক্ষেত্রে ঠিক করা, সেক্ষেত্রে যদি তার থেকে কম বেশি হয় তো নিজেদের মধ্যে ট্রানজেকশনে, সেক্ষেত্রে ট্রান্সফার প্রাইসিং হতে পারে। আর একটা হলো প্রফিট স্প্লিট মেথড, মানে হয়তো প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি দুই দেশেরই কন্ট্রিবিউশন আছে, তো ওই কন্ট্রিবিউশন অনুযায়ী যদি স্প্লিট না হয় পার্সেন্টেজ, তো সেক্ষেত্রেও হেরফের হবে। আর যদি দেখা যায় যে কোনো মেথডই আসলে স্যুট করে না, সেক্ষেত্রে এনি আদার মেথড। এই প্রথমটা হচ্ছে যে কম্পারেবল আনকন্ট্রোল প্রাইস মেথড, কাপ মেথড যেটা। তো কাপ মেথড হলো যে ইট এন্টেলস কম্পারিজন অফ প্রাইস অফ কম্পারেবল আনকন্ট্রোল ট্রানজেকশন উইথ দ্য কন্ট্রোল ট্রানজেকশন, মানে একটা ট্রানজেকশন যেটা কন্ট্রোল আর একটা আনকন্ট্রোল, তো ওর সাথে কম্পেয়ার করলেই আমি নিজের ঘরের লোকের সাথে কি দামে বিক্রি করছে আর বাইরের লোকের কাছে কি দামে বিক্রি করে, এটা যদি পেয়ে যাই তাহলেই তো আমার জন্য কোনো মানে আর্মস লেন্থ প্রাইস বের করা কোনো বিষয় না। এর বেসিক স্টেপস আর টু আইডেন্টিফাই কম্পারেবল ট্রানজেকশনস and then adjust the price of such transactions to account for difference between the controlled transaction and the uncontrolled transaction, and the adjusted uncontrolled price is the arm's length price. এটা সিম্পল, কিন্তু মানে যদি আমি একই পণ্য আমার নিজের কাছে বিক্রি করি যে দামে, বাইরের লোকের কাছে বিক্রি করি অন্য দামে, এই প্রাইসটা যদি আমি পেয়ে যাই, তাহলে তো আমার জন্য মানে আর্মস লেন্থ প্রাইস বের করা বা ট্রান্সফার প্রাইসিং অ্যাডজাস্টমেন্ট করা কোনো বিষয় না। দেখেন কাপ মেথডের একটা উদাহরণ, সেটা হলো ইউকে কোম্পানি, এটা হলো প্যারেন্ট কোম্পানি, আর ইউকে বাংলাদেশ কোম্পানি, এটা হলো সাবসিডিয়ারি কোম্পানি, আর একটা এক্সটার্নাল আনরিলেটেড বাংলাদেশি কোম্পানি যাদের সাথে কোনো সম্পর্ক নেই। তো বিষয়টা কি, ইউকে কোম্পানি হচ্ছে প্যারেন্ট কোম্পানি, সেলস স্মার্ট ওয়াচ টু ইউকে বাংলাদেশ কো সাবসিডিয়ারি কোম্পানি, সাবসিডিয়ারি ইন বাংলাদেশ এট এ অ্যারেঞ্জড প্রাইস, মানে একটা ঘড়ি তৈরি হয় ইউকেতে এবং তাদেরই সাবসিডিয়ারি কোম্পানি আছে বাংলাদেশে, তাদের কাছে ঘড়ি বিক্রি করে, মানে একটা অ্যারেঞ্জ প্রাইসে বিক্রি করে। আর একই কোম্পানি ইউকে কোম্পানি তারা আবার বাংলাদেশে বাইরের মানুষের কাছেও বিক্রি করে এই একই ঘড়ি। এবং এক্সটার্নাল আনরিলেটেড মানে বাংলাদেশি যে কোম্পানি, তারা ওই ঘড়ি আমদানি করে ইউকে থেকে 15,000 টাকা করে প্রতিটা ঘড়ি। তার মানে আমি পেয়ে গেলাম
কম্পারেবিলিটি আমি পেয়ে গেলাম। হিয়ার কম্পারেবল আনকন্ট্রোলড প্রাইস, মানে কাপ যেটাকে বলা হয়। আনকন্ট্রোল মানে হলো যে এটা কন্ট্রোল করা না, এটা হলো ফেয়ার প্রাইস, এটা হলো দরাদরি প্রাইস। তা এটা পেয়ে গেলাম আমি 15,000 টাকা প্রতিটা ঘড়ির দাম। এখন যদি দেখি যে বাংলাদেশের যে ইউকে বাংলাদেশ সাবসিডিয়ারি কোম্পানি, তারা প্যারেন্ট কোম্পানি থেকে ঘড়ি আমদানি করে 19,000 টাকায় আর বিক্রি করে 20,000 টাকায়। আর বাইরের মানুষ ঘড়ি তার কাছ থেকে আনে 15,000, বিক্রি করে 20,000। ওদের প্রফিট হয় 5,000 আর এর প্রফিট হয় 1,000। তার মানে এখন তো ওই আমি যদি দেখি যে 15,000 টাকার বেশি দামে আমদানি হচ্ছে, তখন এটাকে ইজিলি এটাকে করা সম্ভব, অ্যাডজাস্ট করা সম্ভব। ঠিক আছে? ওই কাপ মেথড কিন্তু খুব সোজা মেথড কিন্তু। Resale price method. The resale price method is the method based on the price at which a product has been purchased from an associated enterprise and is resold to an independent enterprise. Associated enterprise থেকে যদি ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়, সেইখান থেকে যে রিসেল প্রাইস যেটা পাওয়া যায়, সেইখান থেকে মানে এই মেথডটা আসছে। এবং বেস্ট ইউজ অফ মানে RPM মানে রিসেল প্রাইস মেথড, পারচেজ অ্যান্ড রিসেল অফ ট্যাঞ্জিবল প্রপার্টি in which reseller has not added substantial value to tangible goods, যেমন প্যাকেজিং, লেবেলিং, মাইনর অ্যাসেম্বলি would generally not be considered as substantial. এবং এটারও যদি একটা উদাহরণ রিসেলের, the resale price method compares the gross profit realized when an entity resells goods to a related party with the gross profits realized by comparable entities in uncontrolled transactions. Say, external unrelated Bangladesh company in Bangladesh, unrelated যারা sells the স্মার্ট ওয়াচ 20,000 টাকা করে প্রতিটা ঘড়ি। তো রিটেল প্রাইস বা ফাইনাল প্রাইস বাংলাদেশে 20,000, আর মার্জিন যদি মানে থাকে 5,000, তার মানে টিপি হবে 15,000। মানে এই রিসেল প্রাইস যেটা, সেটা হলো যে 15,000 টাকায় কিনে 20,000 টাকায় বিক্রি, তাহলে আমার 5,000 টাকা করে মানে লাভ, সেটা ঠিক আছে। কিন্তু যদি আমার দেখা যায় যে 15,000 জায়গায় অন্য কোনো দামে এটা হয়, তখন কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টটা দরকার হবে। তারপরে আসেন কস্ট প্লাস মেথড। এটা আরো সিম্পল। এটা সিম্পল কেন? যে কস্ট যেটা আমার পণ্যের যে কস্ট, তার সাথে একটা মার্ক আপ যোগ করে আমি বিক্রি করব। সেই মার্ক আপটা যদি আমাকে চাপায় দেয়, তাইলে তো হবে না, তাইলে তো দেখা যাবে যে আমার প্রফিট কমবে বা বাড়বে ইত্যাদি। Cost plus method entails comparison of gross margin on supply of goods or services to an associated enterprise. For example, Singapore company SLC আচ্ছা বেশি বন্ধ করে। তো দেখেন এই যে সিঙ্গাপুর লেদার কোম্পানি is a multinational producer, marketer and seller of leather products. আর ঢাকা লেদার কোম্পানি DLC is a wholly owned subsidiary of Singapore Leather Company. তার মানে SLC আর DLC। তো মাল্টিন্যাশনাল কোম্পানি। SLC হলো সিঙ্গাপুর লেদার আর হলো ঢাকা লেদার। ঢাকা লেদারটা হচ্ছে সাবসিডিয়ারি অফ সিঙ্গাপুর লেদার, প্যারেন্ট কোম্পানি হচ্ছে সিঙ্গাপুর লেদার। ভালো কথা, ওরা যা চাপায় দেবে তাই তো হবে। SLC directs DLC in the tanning and production of leather products in Bangladesh. মানে SLC যারা সিঙ্গাপুর লেদার কোম্পানি, বাংলাদেশের ঢাকা লেদার কোম্পানিকে বলছে তোমরা চামড়া ট্যানারি পাকা করো আর কি, চামড়া পাকা করো। DLC cost of goods sold for the taxable period is 2 billion টাকা। এবং ঢাকায় ওই ঢাকা লেদার কোম্পানি ওই চামড়া পাকা করতে 2 বিলিয়ন টাকা খরচ হয় কস্টিং। এখন DLC sells its entire product to SLC in the taxable period for 2.1 billion টাকা। এখন এই যে মার্কআপ, এই যে দেখেন কোন মেথডটা করাচ্ছি হলো কস্ট প্লাস।
কস্ট কত 2 বিলিয়ন, মার্কআপ কত, মার্কআপ যদি 10% মার্কআপ হয়, ইউজুয়াল মার্কআপ ধরে নিচ্ছি 10%, মানে আমি এইটা ঢাকার বাজারে এই চামড়াটা পাকা করে সিঙ্গাপুরে আমার পাঠান লাগে না, আমি ঢাকাতেই বিক্রি করতে পারি 2.2 বিলিয়ন টাকায় 10% লাভে। সেখানে আমারই বলতেছে যে তুমি আমার কাছে 2.1 বিলিয়নের কাছে পাঠিয়ে দাও। চিন্তা করে দেখেন, DLC's operating expenses is 60 মিলিয়ন টাকা। এতে করে আপনার কি হলো যে আমার টার্নওভার কত, আমি আমার প্যারেন্ট কোম্পানি সিঙ্গাপুরের কাছে বিক্রি করি কত টাকায়, 21 লাখ টাকায়। আমি 3টা শূন্য বাদ দিয়ে বলবো। আমার কস্ট অফ গুডস সোল্ড কত, 20 লাখ। গ্রস প্রফিট কত, 1 লাখ। অপারেটিং এক্সপেন্ডিচার কত, 60,000। নেট প্রফিট কত, 40। এটা কি আসলে রিয়াল সিনারিও? না, এটা চাপানো সিনারিও। আমারে বাধ্য করছে 21 লাখ টাকায় বিক্রি করতে, এবং এইটা যদি আমি সিঙ্গাপুরে বিক্রি না করতাম, বাংলাদেশে অন্য আনরিলেটেড পার্টির কাছে বিক্রি করতাম, আমি ইজিলি 22 লাখ টাকায় বিক্রি করতে পারি। সেটাই নিচে লেখা যে based on a comparability analysis, you determine that independent leather tanners make a markup on cost of goods sold 10%. তাদের যে কস্ট তার 10% হলো ইউজুয়াল মার্কআপ। কস্ট হচ্ছে 20 লাখ, মার্কআপ হচ্ছে 10%, তার মানে আমি 22 লাখ টাকায় বিক্রি করতে পারি। If DLC sold its product as independent parties, it should have a sale of 22 lakh টাকা, and you can then make an adjustment of 1 lakh। তার মানে বোঝাই যাচ্ছে এখানে 1 লাখ টাকার একটা গরমিল। তার মানে আমি যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো যদি আমি মার্কআপটা জানি। ইউজুয়াল মার্কআপ যদি আমি না জানি, তাহলে কিন্তু আবার এই মেথডটা আমি অ্যাপ্লাই করতে পারবো। যেমন ধরেন সে ম্যানুফ্যাকচার অফ এ স্মার্ট ওয়াচ কোম্পানি, UK company incurs following cost in Bangladesh equivalent, BTD equivalent, then price the watch at 50% markup। ধরেন একটা ঘড়ি বানাইতে যা খরচ হয় তারপরে 50% হচ্ছে মার্কআপ। ম্যাটেরিয়াল লাগে 7,500, লেবার 1,500, ওভারহেড 1,000, টোটাল কস্ট যদি হয় 10,000, মার্কআপ 50%, তার মানে এটা 15,000 টাকায় বিক্রি হবে, আমরা জানি। কিন্তু এই 15,000 টাকায় না হয়ে যদি এটা 12,000 হয়, 17,000 হয়, তার মানে ওখানে ট্রান্সফার মিসপ্রাইসিং হ্যাপেন্স। বুঝতে পারছেন? কারণ এর একটা ইউজুয়াল মার্কআপ ঠিক করা সেই ক্ষেত্রে। তারপরে দেখেন TNMM, ট্রানজেকশনাল নেট মার্জিন, মানে নেট প্রফিট। TNMM compares the net profit margin arising from a non-arm's length transaction with the net profit margin realized by the arms parties from similar transaction and examining the net profit margin relative to an appropriate base such as cost, sales, assets, etc. এবং এর basic steps are to compute net profit margin earned by the associated enterprise from international transaction, then compute net profit margin earned by independent enterprise from comparable uncontrolled transaction, and then apply adjusted net profit margin to arrive at arm's length price। এবং এটার যে একটা উদাহরণ, মানে সিম্পল এক্সাম্পল অফ TNMM, মানে নেট মার্জিন মেথড, যেটা মানে কোম্পানিজ কস্ট অফ গুডস সোল্ড হলো 50,000 এবং কোম্পানির অপারেটিং এক্সপেন্সেস 15,000, টোটাল কস্ট হচ্ছে 65,000। ইউজুয়াল মার্কআপ যদি হয় 10% অন কস্ট, তার মানে টিপি হবে 71,000। ওই সোজা কথা, আমরা ওই আগের মেথড যে কস্ট প্লাস মেথড আর TNMM মেথড অলমোস্ট একই। আমি নেট মার্জিন যদি আমি না জানি, ওখানে হলো জিপির বিষয়টা ছিল, আর এখানে হলো নেট প্রফিটের বিষয়। তো এখানে আগেরটার সাথে এটার পার্থক্য হলো আগেরটা ছিল কস্টের সাথে, আর এটা হলো মানে নেট প্রফিট, শুধু কস্টের পরে যে মানে অপারেটিং এক্সপেন্ডিচার ওটা যোগ করে যেটা টোটাল কস্ট দাঁড়ায় তারপরে মার্কআপ। মানে এটা হলো নেট মার্জিন মেথড, আর হলো নেট মানে কস্টের সাথে মার্কআপ যোগ করা, কস্ট প্লাস মেথড। ওইগুলো জানা গেলে, এই ধরনের 10% যদি আমি না জানি, তাহলে আমি কিভাবে আমি আর্মস লেন্থ প্রাইস আমি বের করবো যে 71,500 টাকা হলো আর্মস লেন্থ প্রাইস, এটা আমি বের করবো কি? সেটাই আর কি। আর একটা হলো প্রফিট স্প্লিট মেথড, এর লাস্ট মেথড। এটা মানে প্রফিটটা ভাগ করে দেওয়া অ্যাকর্ডিং টু দেয়ার মানে কন্ট্রিবিউশন।
মানে profit split method is the method of splitting profit of the whole transactions between various related parties based on their contribution. And basic steps of profit split method are to identify the combined profit arising from international transactions and then divide among the associated enterprises based on the relative contribution of profit. এটাই একটা উদাহরণ এখানে আছে। উদাহরণটা দেখেন, সেটা হলো এবিসি কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। এখন এখানে হলো 40-60, 40-60 এই যে রেশিও, এই রেশিওটা উল্টায় পাল্টায় গেলেই যত গন্ডগোল। যার যা কন্ট্রিবিউশন, অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন হলো 40-60, এটা যদি আপনি উল্টায় দেন 60-40 করেন, তাইলেই দেখেন রেজাল্ট উল্টায় যাবে। The group would sell product for $100, cost of sale হলো 60, selling and administrative expenditure 10, contribution and operating profit হলো 40-60। তাহলে 40-60 যদি হয় মানে তাদের রেশিও, তাহলে কিন্তু মানে দাঁড়ায় এইভাবে 30 টাকা হলো কম্বাইন্ড প্রফিট, তাতে এবিসি উল্টা দিয়ে আবার হবে 18 বার। ঠিক আছে, একটা ব্রেক দেবো নাকি? স্যার এটা শেষ করেই ব্রেক দিই। এটা 2-3টা স্লাইড আছে, শেষ হয়ে যাবে। মেথড গুলো দেখানো হলো, তার মানে কোন মেথডটা কখন অ্যাপ্লিকেবল হবে, কোন অ্যাপ্রোপ্রিয়েট হবে কোন সিচুয়েশনে, সেটা ডিপেন্ড করে দ্য নেচার অফ ট্রানজেকশন, কোয়ালিটি, রিলায়েবিলিটি, সেন্সিটিভিটি, কম্পারেবিলিটি ফ্যাক্টর এন্ড রিলায়েবল এন্ড অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্টের উপর ডিপেন্ড করে। আপা আপা এখনো বাংলাদেশে আসে নাই, আপা এখনো বিদেশে, মানে বাংলাদেশের লতে এখনো আপাটা অ্যাডপ্ট হয়নি, মানে ট্রান্সফার প্রাইসিং লতে। বিদেশে কোনো কোনো দেশে আপা আছে, আপা থাকলে ভালো, মানে আপা থাকলে গন্ডগোল কম হয়। এরকম এইখানে যেটা হয় সেটা হলো যে সাবানের খোসার যে উদাহরণটা আমি আপনাকে দিলাম, আজকে যদি ইউনিলিভার বাংলাদেশে ওই 60 টাকা করে সাবানের খোসা আইনা পরে ভেজালে পড়ে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলে না মানবো না, এটা 1 টাকা করে হবে বা 1 টাকা 10 পয়সা করে হবে, এর বেশি হবে না, তাহলে তো ওদের মাথায় হাত। তার থেকে থ্রি পার্টি এগ্রিমেন্ট যদি করে নেয়, আপা করে নেয় এনবিআর এর সাথে, তাহলে সবচেয়ে ভালো। ধরেন বাংলাদেশের এনবিআর, মরিশাসের এনবিআর আর হলো ইউনিলিভার, এই তিনজনে যদি বৈঠক করে একটা এগ্রিমেন্ট করে যে আমরা সাবানের খোসা কত দামে আমদানি করলে আপনারা মানবেন, সেটা আগে বলেন, তাহলে আমি আমদানি করার পরে এই ঝামেলা আমি করতে পারবো। বুঝতে পারছেন? এর নাম হলো আপা। তার মানে আপা কত ভালো দেখেন, আপা হয়ে গেলে আর কোনো ভেজাল নেই, পরে তো আর এনবিআর চ্যালেঞ্জ করতে পারবেন, কারণ আপনারাই তো আপনার এগ্রিমেন্ট করা যে আমি সাবানের খোসা অথবা মুসুরির ডাল আমি এত দামে আমদানি করবো, আপনারা এখনই করেন, পরে কোনো ঝামেলা করতে পারবেন। বুঝতে পারছেন? And steps involved in a transfer pricing analysis, comparability adjustment যেটা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অ্যানালাইসিস থাকে, মানে আর্মস লেন্থ প্রাইস ঠিক করার ক্ষেত্রে, এটা বেসিক্যালি ডিসিটির দিক থেকে এই স্টেপ গুলোকে বলা হচ্ছে, এসএসসির দিক থেকে নয়। তো সেখানে তার ইন্টারনাল এক্সটার্নাল বিভিন্ন আনকন্ট্রোল কম্পারেবল গুলো সার্চ করে তখন ওগুলো রিভিউ করে একটা কম্পারেবল বের করা হচ্ছে ওই ট্রান্সফার প্রাইসিং সেলের যে পাওয়া যায়। আর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কিন্তু এই ডকুমেন্ট ইনফরমেশন এগুলোকে মেনটেন করতে হয়, মানে যেগুলো আমাদের সেকশন 107 এ বলা আছে বা রুল 73, সেটা হলো প্রোফাইল, the business profile of each of the member group, information on the business relationship, consolidated financial statement ইত্যাদি।
রিপোর্টিং অব্লিগেশন 3 কোটি টাকার উপরে যদি বৈদেশিক ট্রানজাকশন থাকে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের ভিতরে মানে নিজেদের মধ্যে বা প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে কোথাও কথা, তাহলে কিন্তু তার সিএ ফার্মের বা একটা সিএমএ ফার্মের সার্টিফিকেট কিন্তু মাস্ট ম্যান্ডেটরি। বুঝতে পারছেন? তো সেখানে কিন্তু ওই সিএ ফার্মগুলো এরকম ভাবে রিপোর্ট করে যে it appears from our examination that the information document and record furnished under section 107 এর F are authentic। তারপরে প্রতিটা পাতায় পাতায় ওই সিএ ফার্মের সিগনেচার করতে হবে এবং যিনি সিগনেচার করবেন তার নাম, অ্যাড্রেস, মেম্বারশিপ নাম্বার, মেম্বারশিপ মানে আইসিএবির মেম্বারশিপ নাম্বার ইত্যাদিতে এবং টু বি সাইন্ড ইন ইচ পেজ। প্রতিটা পাতায় পাতায় স্বাক্ষর করতে হবে। আর কমপ্লায়েন্সের দিক থেকে যদি বলি বেশ কিছু মেনটেন করতে হবে এরকম রুল 73 তে কিছু বলা আছে যে ওনারশিপ অ্যান্ড বিজনেস প্রোফাইল, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড ডেসক্রিপশন অফ ফাংশনস, ডিটেলস অফ ট্রানজাকশনস অ্যান্ড কম্পারেবল এইগুলো। আর ওই যে অ্যাকাউন্টেন্ট রিপোর্ট মানে সিএ ফার্মের যে রিপোর্টের কথা বলা হচ্ছে সেটা আছে রুল 75 এবং তারও ডেডলাইন দেওয়া আছে। তো 3 কোটি টাকার উপরে যদি মানে এগ্রিগেট যদি হয় তাদের কি বলে ওই যে ট্রানজেকশন, সেক্ষেত্রে সিএ ফার্মের বা সিএমএ ফার্মের রিপোর্ট, সিএমএ ফার্ম আজ পর্যন্ত দেয় না এই ধরনের রিপোর্ট, সিএ ফার্ম গুলোই দিয়ে থাকে। বড় বড় কয়েকটা সিএ ফার্ম এটা করে। আর ইন্টারনাল ট্রানজেকশনের স্টেটমেন্ট সাবমিট করতে হয়, এটারও একটা ডেডলাইন আছে, টাইম লিমিট দেওয়া আছে, সেই অনুযায়ী করতে হয়। এরকম বেশ কিছু রিকোয়ারমেন্ট কিন্তু আপনার আইনে রয়ে গেছে এবং এগুলো যদি অমান্য করা হয় তার জন্য কিন্তু পেনাল্টির বিধান আছে, মানে পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স। মানে যেসব জায়গায় ওগুলো যদি নন কমপ্লায়েন্স হয় তার জন্য কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, মানে তারও একটা অ্যামাউন্ট এখানে বলা আছে। ঠিক আছে, এই আর কি। ওই শেষেরটা যেটা 4 নম্বর একটু আগে যেটা বললাম যে সিএ ফার্মের রিপোর্ট লাগে যদি 3 কোটি টাকার উপরে ট্রানজাকশন থাকে, ওইটা ম্যান্ডেটরি। ওইটা যদি সিএ ফার্মের রিপোর্ট না নিয়ে থাকে তার জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে তাহলে আমরা একটা ব্রেকে যাই, তারপরে এসে দেখি। স্যার এপিএ টা আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ কোনটা? এপিএ যেটা আপা। আপা তো আসে নাই, আপা তো বিদেশে। আপারে নিয়ে কথা বলে লাভ কি, আপা তো আসে নাই। আপা হলো যে অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট, তার মানে যে এনবিআর আমার 4 টাকা করে সাবানের খোসাটা মানবে না আমি আমদানি করলে, তো সেই এনবিআর কে আগেই দফা রফা করি। তো সেরকম যদি একটা এগ্রিমেন্ট করা যায় যেখানে মরিশাসের এনবিআরও আসবে, তো অ্যারেঞ্জমেন্ট তারাই করবে, লিভার ব্রাদার্সই করবে। এখন তো লিভার ব্রাদার্স নেই, ইউনিলিভার। তারাই করবে। এখানে ধরেন মরিশাসের এনবিআর এর প্রতিনিধি থাকবে, ঢাকা এনবিআর এর প্রতিনিধি থাকবে, ত্রিপক্ষীয় যদি একটা এগ্রিমেন্ট সাইন হয় এবং তারা যদি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট দেখে সাবানের খোসার যে কোয়ালিটি, এই কোয়ালিটির একটা সাবানের খোসা যদি মরিশাস থেকে আমদানি করতে হয় কত দাম হতে পারে, সেই অ্যানালাইসিস যেটা পরে করার কথা সেটা আগেই করুক। আগে করে বলুক বাপু তোমরা এত টাকা করে সাবানের খোসা যদি আমদানি করো আমাদের বাংলাদেশের তরফ থেকে কোনো আপত্তি নেই, এবং সেটাতে মরিশাসও সিগনেচার করলো, বাংলাদেশ সরকারও সিগনেচার করলো, ইউনিলিভারও সিগনেচার করলো, তাহলে তো আর ঝামেলা নাই। হওয়া সেটা আগেই শেষ হয়ে, এর নাম হলো আপা। আপার ওই প্রভিশনটা এটার তো নাই, বাংলাদেশের আইনটা এখনো আসেনি। তো যদি এটা ভালোভাবে কাজ করে তাইলে হয়তো আসতেও পারে। বিদেশে কিছু কিছু কান্ট্রিতে আপা আছে, মানে ওখানে ফিউচার ডিসপিউট যাতে না হয়, ভবিষ্যতে এটা নিয়ে ঝামেলা না হয়, এটার জন্য তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আগে ভাগেই আপা করে, কারণ আমি পরে এই ঝামেলা করতে পারবো। এই আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাই আমরা একটা ব্রেকে যাই, 10 মিনিটের একটা ব্রেক। ব্রেকের পরে আমরা আবার 9টায় ফিরতেছি। ঠিক আছে, ওকে।
সবাই আসছেন? জি স্যার। হুম। আচ্ছা দেখেন, ট্রান্সফার প্রাইসিং এর একটা এক্সাম্পল এখানে দেওয়া। তো এইটা আসেন আমরা একটু দেখি। যে ABC Incorporation, an Australian company, holds 45% of equity in XYZ Limited, a Bangladeshi company. এবং XYZ is engaged in development of software and maintenance of the same for consumers across the globe. And its clientele include ABC Incorporation also. দেখেন, প্রথম প্যারাটা বুঝতে পারলেন কিনা, যে ABC Incorporation হচ্ছে একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, holds 45% equity of XYZ Limited, একটা বাংলাদেশি কোম্পানি, এবং XYZ লিমিটেডটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যবসায় নিয়োজিত, এবং এটা গ্লোবালি তারা এই ব্যবসাটা করে, এবং তার যা ক্লায়েন্ট তার ভিতরে ABC ইনকর্পোরেশনও আছে। তার মানে ABC ইনকর্পোরেশনের সাথে XYZ লিমিটেডের যে ট্রানজেকশন হবে সেটা কিন্তু আপনার ট্রান্সফার প্রাইসিং ইস্যু থাকবে, যেহেতু অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ। ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার 17-18, XYZ Limited had spent 2400 man hours for developing and maintaining software for ABC Incorporated. হ্যাঁ, হ্যালো, ও না, আমি ক্লাসে, ওই যে অনলাইনে ক্লাস চলছে সিএতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা বলছে, ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার 17-18, XYZ কোম্পানি লিমিটেড had spent 2400 man hour for developing and maintaining software for ABC Incorporation, with each hour being billed at 1300 টাকা। Cost incurred by XYZ Limited for executing work for ABC Limited amounting to টাকা 20 লক্ষ। XYZ Limited had also undertaken developing software for Bangladesh Software Limited, for which XYZ Limited had billed 2700 টাকা per man hour. সেটা কি বিষয়টা হলো যে 2400 ম্যান আওয়ার খরচ, মানে চার্জ করছে নিজেদের কাছে, 1300 টাকা করে বিল করছে পার ম্যান আওয়ার। তাতে 1300 আর 2400 গুণ দিলে কত হয়? 31,20,000। 31,20,000, আর তার খরচ করতে হলো 20 লাখ।
ওই সফটওয়্যারটা করতে খরচ হয়েছে 20 টাকা। এটা গেল একটা। আর XYZ লিমিটেড বাংলাদেশে আর একটা সফটওয়্যার কোম্পানি আছে বিডি সফটওয়্যার, তাদের কাছেও বিক্রি করে। তাদের কাছে বিল করছে পার ম্যান আওয়ার 2700 টাকা করে। কোথায় 1300, কোথায় 2700। আচ্ছা, the persons working for BD Software Limited and ABC Incorporation were part of the same team, and were of matching credentials and caliber. XYZ Limited made a gross profit of 60% of BD Software Limited. XYZ Limited's transaction with ABC Incorporation is comparable to transaction with BD Software Limited, subject to the following difference. মানে বিডি সফটওয়্যারকে যে 2700 টাকা করে বিল করে আর নিজের প্যারেন্ট কোম্পানিকে করে 1300 টাকা করে, এর ভিতরে একটা পার্থক্য আছে। সেটা হলো যে এই পার্থক্যটা, যেমন এবিসি ইনকর্পোরেশন গিভস টেকনিক্যাল নো হাউ সাপোর্ট to XYZ Limited, which can be valued at 8% of the normal GP. তো তার মানে BD Software Limited does not provide any such support. তো BD সফটওয়্যারের কাছে বিক্রি করলে তো আমার প্রফিট বেশি লাগবে, কারণ তাদের কাছ থেকে তো আমরা কোনো সাপোর্ট পাই না, যে সাপোর্টটা আমি আমার প্যারেন্ট কোম্পানির কাছ থেকে পাই। আর since the work of ABC Incorporation involves huge number of man-hours, 14% quantity discount of normal gross profit was given. ABC Incorporation, since the work of ABC Incorporation involve প্রচুর ম্যানআওয়ার দরকার হয় প্যারেন্ট কোম্পানির জন্য, তো সেখানে 14% quantity discount of normal gross profit was given. No such discount was offered to BD Software Limited. XYZ Limited had offered 90 days credit to ABC Limited, the cost of which is measured at 2% of the normal billing rate. এখন compute arm's length price as per cost plus method and the amount of increase in the total income of XYZ Limited. বুঝতে পারছেন? এখন আবার করি, সেটা হলো যে XYZ লিমিটেডকে বিল করছে 2400 ম্যান আওয়ারের জন্য, প্রতি ঘন্টার জন্য 1300 টাকা করে। মোট বিল করতে মনে হয় 31,20,000, আর খরচ হয়েছে 20 লক্ষ টাকা। আর XYZ লিমিটেড অলসো আন্ডারটেকিং ডেভেলপিং সফটওয়্যার ফর বিডি সফটওয়্যার, যাতে বিল করছে 2700 টাকা করে ম্যান আওয়ার। The person working for BD Software Limited and ABC Incorporation were part of the same team. অর্থাৎ XYZ লিমিটেডের যে মানে লোকগুলো বিডি সফটওয়্যারের জন্য কাজ করতেছে, এবিসি ইনকর্পোরেশনের জন্য কাজ করতেছে, তার সেম টিম, and were of matching credentials and caliber. XYZ Limited, যেটা বাংলাদেশি কোম্পানি, made a gross profit of 60% on BD Software Limited, মানে বিডি সফটওয়্যারের কাছে যা বিক্রি করে, যেটা আমি বিক্রি করে, সেখানে XYZ লিমিটেড কোম্পানির 60% জিপি থাকে, কিন্তু ওই নিজেদের কাছে বিক্রি করলে কিন্তু 60% জিপি হবে না, একটু কম হবে। এই তো 60% যদি 2700 টাকা করে বিল করে পার ম্যান আওয়ার, আর এখন কত ম্যান আওয়ার লাগছে তা তো এখানে বলেন, মানে বিডি সফটওয়্যারের কাছে যে বিল করছে কত ম্যান আওয়ার খরচ হয়েছে বলেন দেখি। XYZ লিমিটেড মেড এ গ্রস প্রফিট 60%, তাহলে কস্ট প্লাস মেথড আমাকে অ্যাপ্লাই করতে হবে, যে আমার কস্টিং কত, তার সাথে আমার যে মার্কআপ মানে দিয়ে যেটা আমি করি, মার্কআপ তো 60%, এখানে দেখা যাচ্ছে 60% হচ্ছে জিপি। আর এবিসি ইনকর্পোরেশন আমাকে যে টেকনিক্যাল সাপোর্টটা দেয়, তার জন্য নর্মাল জিপি থেকে 8% জিপি কম হবে।
কারণ তারা আদারওয়াইজ সাপোর্টটা দিয়ে যাচ্ছে এই কারণে। আর হলো তাদের হিউজ কোয়ান্টিটির কারণে 14% ডিসকাউন্ট তারা পাবে, যেটা বিডি লিমিটেড পাবে না। 90 ডেজ ক্রেডিট দেওয়া হয় এবিসি কে, যেটা বিডি কে দেওয়া হয় না। ওখানে নর্মাল বিলিং এর 2% এর একটা আছে। এখন এটা আর্মস লেন্থ প্রাইসটা আপনি কিভাবে ঠিক করবেন দেখতে পাচ্ছেন? পারবেন অঙ্কটা করতে? এই হচ্ছে সলিউশন। যে গ্রস প্রফিট জিপি মার্কআপ, যেটা ইন কেস অফ বিডি সফটওয়্যার লিমিটেড, যেটা আনরিলেটেড পার্টি, সেটা হলো 60%। তো এখান থেকে লেস ডিফারেন্সেস টু বি অ্যাডজাস্টেড, সেটা হলো যে 60% এর বলতে যে 8% ভ্যালু অফ টেকনিক্যাল নো হাউ সাপোর্ট যেটা দিচ্ছে, তার কারণে মানে 4.8% জিপি কম হবে, মানে কম জিপিতে বিক্রি করবে রিলেটেড পার্টির কাছে। আর কোয়ান্টিটি ডিসকাউন্ট আছে 14%। তাতে আসে 46.2%। আর এর সাথে আবার 2% যোগ হবে এই কারণে যে ওই ইন্টারেস্টের কারণে, কস্ট অফ ক্রেডিট, মানে বাকিতে মাল বিক্রি করার কারণে 2% বাড়বে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ হিসাবে। তো আর্মস লেন্থ গ্রস প্রফিট মার্কআপ হওয়ার কথা 48.8% এবিসির কাছে, মানে প্যারেন্ট কোম্পানির কাছে আসলে যা কস্ট তারপরে মার্কআপ হওয়া উচিত ছিল 48.8%। এখন হয়েছে কত? Cost incurred by XYZ Limited for executing ABC Incorporation works 20 লক্ষ টাকা। তো 20 লক্ষ টাকা যদি হয়, তো মানে কত বিল করা উচিত ছিল, আর বিল করছে কত? বিল করতে তো আমরা বের করে ফেলছি 31,20,000, ওই যে 1300 গুণ 2400। আর বিল করা উচিত ছিল কত? সেটা হলো 20 লক্ষ টাকা যদি হয় কস্ট ফর এক্সিকিউটিং এবিসি ইনকর্পোরেশন ওয়ার্ক, মানে 20 লক্ষ টাকা যদি হয় তাহলে জিপি কত হওয়া উচিত? অ্যাডজাস্টেড গ্রস প্রফিট 20 লক্ষ %, তো হলো প্রফিট। তার মানে 51.2% আসার কথা 20 লক্ষ। আমি এবিসির কাছে যে দামে বিক্রি করব, মানে এবিসির কাছে আমার যা বিক্রি কর, মানে 20 লক্ষ টাকা যদি হয় আমার কস্টিং তো 20 লক্ষ টাকা। তার মানে কস্টিং কত? কস্টিং হবে আমার 51.2%। আমি যা বিক্রি করি, তার 51.2% হবে আমার কস্ট, আর মার্কআপ হবে 48.8। এইটা নিয়ে হলো 100%। তাইলে 51.2% যদি হয় 20 লাখ, তাহলে 48.8% হয় 19,06,250। তাতে আমার প্যারেন্ট কোম্পানির কাছে আমার বিল করা উচিত ছিল 39,06,250, কিন্তু আমি বিল করেছি 31,20,000 টাকা। আমি কম বিল করেছি 7,86,250। এইটা হলো আমার ট্রান্সফার প্রাইসিং অ্যাডজাস্টমেন্ট নিডেড। দেখেন বুঝতে পারলেন কিনা?
ঠিক আছে? জি স্যার। এখন আবার অঙ্কটা দেখতে পারেন যদি মনে করেন যে অঙ্কটা আরেকবার দেখি। ভেজাইলাম। অঙ্কটা হলো এই যে প্যারেন্ট কোম্পানির নাম হচ্ছে এবিসি আর আমার নাম হচ্ছে XYZ, বাংলাদেশি কোম্পানি। আর প্যারেন্ট কোম্পানিটা বিদেশি, অস্ট্রেলিয়ান কোম্পানি। তো ওদেরকে আমি বিল করছি 2400 ম্যান আওয়ার গুণ 1300 টাকা করে পার ম্যান আওয়ার। তাতে ওদেরকে আমি বিল করছি কত? 2400 গুণ 1300, বের করছি একটু আগে, 31,20,000 টাকা। আর ওদেরকে যে বিল করছি তার এগেনস্টে আমার কস্টিং হচ্ছে 20 লক্ষ টাকা। এখন আমাদের কথা হলো যে জানতে চাচ্ছে পরীক্ষায় যে আমি যে আমার প্যারেন্ট কোম্পানি যার সাথে আমার 2 নম্বর সম্পর্ক, প্রাইসিং এর গন্ডগোল, এই যে 31,20,000 টাকা তাকে আমরা বিল করলাম, এটা কি ঠিক আছে? যদি ঠিক না থাকে তাহলে কত টাকা বিল হওয়া উচিত ছিল? তাহলে ডিফারেন্স কত যেটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে, টিপি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা কত? তাহলে এটা কিভাবে বের করবো? আমরা তারে বিক্রি করি 1300 টাকা করে পার ম্যান আওয়ার, আর আমার ঢাকাতে আমি অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করি 2700 টাকা করে। তবে হ্যাঁ, যার কাছে 2700 টাকা বিক্রি করি তার কাছে একটু বেশি দাম নেওয়ার প্রয়োজন আছে। কেন? সে আমাকে একটা মানে আমার প্যারেন্ট কোম্পানি আমাকে ভালো একটা সাপোর্ট দেয়, টেকনিক্যাল সাপোর্ট দেয়। যে সাপোর্টটা তো আর আমি এই বাংলাদেশের বিডি সফটওয়্যার থেকে পাই না। সে কারণে আমার যে নরমাল মানে জিপি যেটা হয় 60% হচ্ছে আমার নরমাল জিপি। এই নরমাল জিপিটা আপনি না জানলে আপনি এই কস্ট প্লাস মেথডে আপনি অঙ্ক করতে পারবেন না। এই 60% যদি পরীক্ষায় দেওয়া না থাকে কোশ্চেনে, আপনি তো এই মেথড অ্যাপ্লাই করে আপনি মানে ট্রান্সফার প্রাইসিং বের করতে পারবেন না। তার মানে 60% যেখানে ইউজুয়াল জিপি রেট তার 8%, তো 60 মানে 60 এর 8% 6,848, 4.8, মানে 4.8% আপনার জিপি কম হবে এবিসির কাছে বিক্রি করলে। মানে অস্ট্রেলিয়ান কোম্পানির কাছে বিক্রি করলে আমার নরমাল জিপি হবে এই মানে 8% অফ 60%, তার মানে 848, 4.8% কম হবে। গেল এক। 2 নম্বরে তাদের হিউজ তাদের কাছে সেল, এই কারণে একটা নরমাল ডিসকাউন্ট আছে 14%। এরকম এত বেশি অর্ডার করলে আমি বাংলাদেশের কোম্পানির কাছেও আমি এরকম মানে ডিসকাউন্ট দিতাম। তো 14% কোয়ান্টিটি ডিসকাউন্ট অফ নরমাল জিপি, তার মানে জিপি রেট হচ্ছে 60%, তো তার 14%, তো কত হয়? 60 হলো 14%, মানে 8.4। আগেরটা ছিল 4.8, যেটা প্রথমটা, মানে 8% এ 60% এর 8% আসে 4.8। আর 2 নম্বর যেটা 14%, 60% যেটা ওইটা 14% এ আসে 8.4। তো এই দুইটা তো বিয়োগ হবে, কারণ নরমাল জিপি তো আমার প্যারেন্ট কোম্পানির ক্ষেত্রে কাজ করবে না। আর হচ্ছে 2% হচ্ছে মানে যেহেতু তারা এডিশনাল, হ্যাঁ, এই কারণে। তার মানে আমি এখন একটা অ্যাডজাস্টমেন্ট বের করতে পারতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে যে আনরিলেটেড পার্টি যেটা বাংলাদেশ বিডি সফটওয়্যার তার কাছে বিক্রি করলে আমার 60% যেটা জিপি হয় গ্রস প্রফিট, সেখান থেকে মাইনাস হবে 4.8, মাইনাস হবে 8.4, তাতে আসে 46.8। আর ওই মানে ক্রেডিটে বিক্রি করার কারণে মানে টোটালের উপরে 2%। তার মানে আমার আর্মস লেন্থ গ্রস প্রফিট মার্ক আপ হওয়ার কথা 48.8%। তাহলে আমি যে এবিসি ইনকর্পোরেশনের কাছে বিক্রি করলাম 31,20,000 টাকা আমি বিল করছি। আর এই যে বিল করছি এটাতে আমার কস্টিং হচ্ছে 20 লক্ষ টাকা। তাহলে 20 লক্ষ টাকা যদি কস্টিং হয়, তাই না? আর মার্ক আপ কত? মার্ক আপ হবে 48.8%। মানে আমার মানে 48.8 আর কস্টিং কত? তাহলে কস্টিং হলো হ্যাঁ 51.2।
তাহলে 51.2 আর হলো প্রফিট হচ্ছে জিপি হচ্ছে আমার 48.8 সমান সমান 100 টাকা সমান সমান বিক্রয় মূল্য। আমার বিক্রয় মূল্য কত? আমি বিক্রি করছি তো কত টাকা। তাইলে যদি 20 লক্ষ টাকা হয় 51.2% যদি 20 লক্ষ টাকা আসে 1% আসে কত? 48.8% আসে কত? তাতে দেখবেন আপনি 19,06,250 টাকা আসে। বুঝতে পারছেন? এবং যদি বিশ্বাস না হয়, আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এই যে 39,06,250 এইটার আপনি 48.8% করে দেখেন, এই যে 19,06,250 এইটার 51.2% করে দেখেন আপনার 20 লক্ষ টাকা। জি স্যার। বুঝতে পারছেন? আগে যেটা মার্কআপ ছিল 60% সেটা অ্যাডজাস্টমেন্টের পরে স্যার 48.8% হইছে। হ্যাঁ, 48 আমি তুলনা করলে কি আমি কি এখন প্যারেন্ট কোম্পানির সাথে 60% দিয়ে তুলনা করতে পারবো? পারবো না। কেন? কিছু ভেরিয়েবল দিয়ে দিচ্ছে। এই ভেরিয়েবল গুলো অ্যাডজাস্ট করেই তো আমাকে তুলনা তো সমানে সমানে করতে হবে। অসমানে তো তুলনা করা যাবে না। বিডি সফটওয়্যার লিমিটেড তারা কিচ্ছু করে না, তারা আমাকে কোনো সাপোর্ট দেয় না, তারা অল্প মাল সাপ্লাই নেয়, হ্যাঁ, এবং কোনো ক্রেডিট নেয় না। তো এই যে কতগুলো জিনিস, তো এর জন্য তো আমাকে হবে, তাই না? আমি কিছু জিনিস বিয়োগ করলাম, কিছু জিনিস যোগ করলাম, আমাকে অ্যাডজাস্টেড আর্মস লেন্থ প্রাইস যেটা মার্কআপ, যেটা ইউজুয়াল মার্কআপ থেকে তো একটু ডিফারেন্ট হবে। কি কারণে ডিফারেন্ট? আপনাকে শোনেন, এই কোশ্চেনটা সোজা করা যায়, একদম সোজা করা যায়, যে আমার এবিসি লিমিটেডের সাথে কোনো সম্পর্ক নাই, আমি তোমারে বেশি 13 টাকা করে 1300 টাকা করে পার ম্যানমার, আর বাংলাদেশে বেশি ওটা 2700 করে ম্যান। আরে বাবা, তাহলে তো অঙ্ক 1 মিনিটে শেষ। তাহলে তো অঙ্ক তো তাহলে 1 মিনিটে শেষ। যদি 60% জিপি হয়, তাহলে তো আমার বের করা, তাহলে তো আমার এত অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, তাই না? হ্যাঁ, তো এইটাই হচ্ছে মূল কথা। আপনার কোশ্চেন কি? কোশ্চেন চাইছে কি আপনাকে? যে কম্পিউট আর্মস লেন্থ প্রাইস as per cost plus method। এই কস্ট প্লাস মেথড আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন? যখন আপনি জিপি রেট জানবেন, যে কস্টের পরে আপনি কত পার্সেন্ট মার্কআপে বিক্রি করেন আপনি। বুঝতে পারছেন? ওইটা জানা থাকলে আপনি পারবেন, আদারওয়াইজ। এবং এটা তো জানা আছে এখানে 60%। এই হচ্ছে বিষয়টা আর কি। একটা সিম্পল বলি, আসলে তো সিম্পল না। আমি যখন শুধু কোশ্চেনটা দেখাইছি, আপনি তো তখন এটা পারতেন না। মানে আমি অ্যান্সারটা দেখাইছি দেখে এখন ধরেন কোশ্চেন অ্যান্সার এই দুইটাই আপনার চোখের সামনে, তো সুতরাং আপনি একটু রিলেট করতে পারতেছেন, তাই না? দেখেন ঠিক আছে কিনা। স্যার আমি একটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম এখানে। হ্যাঁ, বলেন। স্যার এখানে যে ক্যালকুলেশনটা করা হয়েছে 48.8%, এটা তো স্যার ম্যাথ অনুযায়ী মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মার্জিন, অর্থাৎ সেলস এর উপরে প্রফিট। আর নিচে যে অ্যাডজাস্টমেন্টটা করা হয়েছে, না না, সেলস এর পরে না, বিষয়টা ঠিক ওরকম না। মানে আমার মানে মার্কআপ হচ্ছে এত, আর আমার কস্টিং হচ্ছে এত, এই দুইটা মিলেই তো সেলস হবে, দুইটা মিলেই তো সেলস। যে অ্যাডজাস্টমেন্টটা করেছে ওইটা হচ্ছে স্যার মূলত মার্কআপ করা, অর্থাৎ আমি যদি 48% যদি আমার মার্জিন হয়, সেটাকে যদি আমি মার্কআপে কনভার্ট করি, তাহলে সেটা হচ্ছে 95%। আর 20 লাখের 95% কি হচ্ছে আপনার 19,06,250। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার উপরের যে লেখাটা, ওই যে আর্মস লেন্থ গ্রস প্রফিট মার্কআপ, স্যার এটা মনে হয় মার্জিন হবে। ও, সেটা হইতে পারে। জি স্যার, কারণ ওইটাকে পরবর্তীতে মার্জিনটাকে মার্কআপ করলে সেটা 95% হয়। আর এখানে যে ভগ্নাংশ 48 কে 91 দিয়ে ভাগ, এটা হচ্ছে মার্কআপ থেকে মার্জিনে আর কি নেওয়ার সূত্র। তো ওনারা হচ্ছে মার্জিনটাকে মার্কআপ করলে সেটা 0.93125 হয়, আর 20 লাখকে 0.9531 দিয়ে গুণ করলে 19 লাখ আসে। অর্থাৎ আমি হচ্ছে আমার যেহেতু ম্যাথে বলা আছে হচ্ছে যে আমাকে সে মার্জিনের উপরে দিবে, বাট প্রফিটটা আসলে পরবর্তীতে বলা হচ্ছে যে মার্কআপ, যার কারণে হচ্ছে মূলত ওই মার্জিনটাকে মার্কআপে কনভার্ট করে নিচ্ছে অ্যাডজাস্টমেন্টে। এটা আমরা ডিরেক্টলি গুণ করলেও হচ্ছে আমরা এটা পেয়ে যাবো আসলে, যে টোটালি আমার 20 লাখের উপরে আমি হচ্ছে মার্কআপ পাচ্ছি 95%। তো যেহেতু ম্যাথে মার্জিন বলা আছে, আমি সেটাকে মার্কআপ করে নিব। বুঝছি। না, ঠিকই।
হুম। যাই হোক, তো একটা মানে এমনি একটা উদাহরণ হিসাবে এটা দেখানো এবং ক্যালকুলেশন করলে নরমালি এটা মানে পাশাপাশি যদি অ্যান্সারটা না দেখানো হয় তখন আপনি কিন্তু অতটা মানে বোঝা যায় না, অতটা করা জি যায় না, স্যার। কিন্তু ধরা যায় না। এখন পাশাপাশি আছে তো কোশ্চেন এবং অ্যান্সার পাশাপাশি থাকাতে আমি একটু ধরতে সুবিধা হয় আরকি। তো যাই হোক আরকি। তো বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে তো একটা মেথড এর কথা উল্লেখ করে দিচ্ছে, কাপ মেথড। মানে তাই না? তো সেইটাই আরকি। ও না হ্যাঁ, কস্ট প্লাস মেথড না এটা বলছেন? কস্ট প্লাস মেথড। জি স্যার, কস্ট প্লাস। ওই জন্য স্যার ওই যে আমার মার্জিনটাকে আমাকে হচ্ছে মার্কআপ নিয়ে যেতে হচ্ছে, কারণ হুম, ম্যাথে যেটা দেওয়া সেটা হচ্ছে মার্জিন, আর কস্ট হুম, প্লাস বলাতে হচ্ছে আমাকে সেটাকে মার্কআপে কনভার্ট করা লাগতেছে, তখন সেটা আচ্ছা। 0.95 আসে। মোবাইল 95 আসবে। 20,00,000 তো জি 20,00,000 ওই 9.95 সামথিং এরকম আসবে। হ্যাঁ, জি স্যার, যখন 48.8 কে হুম, 52.2 দিয়ে ভাগ করলে হচ্ছে ভাগ দিলে হ্যাঁ, 9.95 আসবে। হ্যাঁ, ওরকম ঠিকই আছে। জি। হুম। যাই হোক, তো ঠিক আছে তাইলে এখন বলেন যদি কোনো কোশ্চেন থাকে। আজকে আর নতুন কিছু মানে দেখাতে চাচ্ছি না। আমাদের সিলেবাসে আর কি আছে আর আপনাদের কয়টা ক্লাস বাকি আছে তাও আমি জানি না অবশ্য। তো আজকে যা কথা ছিল সেটা দেখানো হলো এবং একটা অঙ্ক সিম্পল হোক আর যাই হোক একটা অঙ্ক দেখানো হলো মোটামুটি ওটার সাথে মিল করে আরকি। এই তো দেখা যাক আরকি। আপনাদের ক্লাস শেষ হবে কবে? কয় তারিখ পর্যন্ত চলবে? জানেন কিছু? 30 অক্টোবর স্যার। 30শে অক্টোবর? জি স্যার, ও তাহলে তো এই মাস পুরোটাই আছে। পুরোটা 30 মাস। পুরোটাই আছে। ঠিক আছে। তো আপনাদের সিলেবাসের কোন অংশ বাকি আছে আমাকে একটু বলবেন? ক্যাপ্টেন কে আছে আপনি দেখে আমাকে একটু আগামী ক্লাসের শুরুতে মানে একটু বলবেন যে আমাদের এই এরিয়া বাকি আছে। তাইলে আমরা ওইখানে একটু ফোকাস আর দরকার হয় আমরা কোম্পানির একটা অঙ্ক করার চেষ্টা করব। জি স্যার। স্যার একটা হ্যাঁ, কোশ্চেন বলেন। ছিল স্যার, একটু হ্যাঁ, বলেন। অফ টপিক স্যার, একটা জিনিস একটু আটকে গেছিলাম জানার জন্য একটু করব স্যার। বলেন। স্যার এই যে 89 স্যার আমরা যখন একটা কোম্পানি ক্লোজ করি স্যার, তখন অ্যাসেসমেন্ট করতে যে স্যার এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে স্যার। আমি 2 মাস ফিনান্সিয়াল ইয়ার, মানে স্যার এটা ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 20-21, হুম, এটা পড়ছে স্যার জুলাই এবং আগস্ট। স্যার এই 2 মাসের একটা অডিট রিপোর্ট সাবমিট করেছি এবং ডিসিটি বরাবর কোনো নোটিশ প্রদান করিনি। তো আমরা ওইটা স্যার ওই 89-এর সাবসেকশন 2 এর আন্ডারে স্যার ওইটা অ্যাসেসমেন্ট ইয়ারও 20-21 অ্যাপ্লাই করেছি স্যার। ফিনান্সিয়াল ইয়ারও 20-21, অ্যাসেসমেন্ট ইয়ারও 20-21 দিয়ে স্যার মানে ক্লোজিং করতে চাইছি। হুম, তো সেই ক্ষেত্রে স্যার ডিসএগ্রি করছে। কিন্তু স্যার 89-এ তো আসলে 89-এ সাবসেকশন 2 তে স্যার বলা আছে যে ওই অর্থ বছরই কর বর্ষ হিসাবে ধরা যাবে যদি 15 দিন আগে নোটিশ করা হয়। কিন্তু স্যার ওই নোটিশটা করি নাই, কিন্তু ওইভাবে ধরছি। মানে বিষয়টা আসলে এখনো আমার কাছে একটু অস্পষ্ট স্যার। না, ঠিক আছে। এগুলা হয় কি এগুলা যে একটু মানে আনকমন জিনিস তো মানে বিসিটি তো এগুলা ফেস করে নাই। জি স্যার। এই যে 89 এর অ্যাসেসমেন্ট হয় এটা তো সারা জীবনে একজন বিসিটি দেখেই না। একটা ব্যবসা ডিসকন্টিনিউ হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে জি, এবং আরজেসি তে হয়তো ক্লোজ করা হয়ে গেছে। জি স্যার। এখন 15 দিনের ভিতরে নোটিশ দিলে তো সেখানে তার রিটার্ন সাবমিট করতে হবে, নোটিফাই করতে হবে। এগুলো সবই জি ঠিক স্যার। আছে। তো করে দিলে এগুলো তো এমার্জেন্সি ভিত্তিতে তার অ্যাসেসমেন্ট করে ফেলতে হবে। এটার জন্য তো আর বসে থাকা যাবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এবং এগুলো এমার্জেন্সি অ্যাসেসমেন্ট এর অংশ। এখন মুশকিল হয়েছে ডিসিটি যখন দেখে যে এটা ইনকাম ইয়ার হচ্ছে 20-21, এটার অ্যাসেসমেন্ট ইয়ার এখনো আসে নাই। সুতরাং আমি বসে থাকি। আগামী বছর আসুক তারপরে দেখা যাবে। কিন্তু আগামী বছর পর্যন্ত আর থাকবে কিনা এই ঠিকানায় লোকই তো থাকবে না। নোটিশই তো জারি হবে না। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? এই কারণে পার্সন লিভিং বাংলাদেশ এই যে তারপরে 89 এ এইটা তারপরে হ্যাঁ, আ এগুলো হচ্ছে এমার্জেন্সি অ্যাসেসমেন্ট এর অংশ আরকি। সে সেই ক্ষেত্রে স্যার ওই মানে অর্থবর্ষ আর কর বর্ষ স্যার একই দিয়ে করা সম্ভব স্যার? হ্যাঁ, সম্ভব। উম,
স্যার ডিজ এগ্রি করতেছে, কিন্তু স্যার এটা আবার যখন বিডা অ্যাপ্রুভাল নিতে যাচ্ছে তখন তারা বলতেছে আপনারা তাহলে এতদিন পরে কেন বসে থেকে করবেন, আপনাদের ওই অ্যাসেসমেন্টে আর মানে করবর্ষ আর অর্থবর্ষ একই হইতে হবে। এখন স্যারও রাজি হচ্ছে না, এই জন্য আর কি একটা ঝামেলায় পড়ে গেছে। যে আপনার ফিনান্সিয়াল যেটা যেটা ইনকাম ইয়ার, জি মানে এটাই আপনার অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে গণ্য হবে। জি স্যার, এই এই অর্থ স্যার এটাই দাঁড়ায়, কিন্তু স্যার বলতেছে না এটা হবে না। এই একটা দোমনায় পড়ে গেছে স্যার। তা বললে ওরা অসুবিধে কি? আপনি বসে থাকেন, আপনি রিটার্ন দাখিল করতেন, আপনাকে জি, নোটিশ করতেন, আপনি কি করবেন? কিছু করার নেই। কিছুই করার নেই জি স্যার, কি বুঝতে নাই? পারছি। তবে স্যার আইন অনুযায়ী আমরা একই অর্থবর্ষ একই করবর্ষ পাই স্যার, পাওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। এগুলোকে তো বলা হয় আমাদের ম্যাথটার সাথে একটু অল্টারনেটিভ অপশন ছিল আর কি, আমি একটু কোশ্চেন করব। যেমন এখানে সফটওয়্যার সেল করার সময় গ্রস প্রফিট মার্জিন 60% ধরাতে আমরা আউটলেস জিপি ক্যালকুলেশন করে রিডিউস করে আনছি বিভিন্ন ফ্যাক্টর কনসিডার করে। বাংলাদেশের পার্সপেক্টিভে সফটওয়্যার এক্সপোর্ট ট্যাক্স এক্সাম্পটেড বা জরুরিতে হওয়ার কারণে আমরা যদি বাইরে কোথাও সফটওয়্যার এক্সপোর্ট করতে গিয়ে বেশি দাম বিক্রি করি, সেই ট্রান্সফার প্রাইসিং এর কারণে কর ফাঁকি দেওয়া হচ্ছে কিনা, বা হইলে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করে রিডিউস করব। কি বুঝি নেই। এখানে আমরা যেটা দেখলাম, একটা সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার ডেভেলপ করে সেল করতেছে, সে 60% প্রফিট রেশিও যোগ করে দিছে, কিন্তু আমরা এটাকে নিউট্রাল করার জন্য আনলেস জিপি রেশিও জিপি রেট এনে প্রফিট মার্জিন বের করলাম, সেলস প্রাইস নির্ধারণ করলাম, তাতে ট্রান্সফার প্রাইসিং এ বেশি প্রাইস না নেয়। বাট বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে সফটওয়্যার এক্সপোর্ট করে যেহেতু ট্যাক্স ফ্রি জিরো, এখান থেকে যদি কেউ বেশি প্রাইস দিয়ে সফটওয়্যার এক্সপোর্ট করে, সেই ক্ষেত্রে এখানে এই ট্রান্সফার প্রাইসিং এর কারণে কোনো কর ফাঁকি হচ্ছে কিনা, হইলে সেটা আমরা কিভাবে বের করব? ও বুঝছি। না, এখন আপনার কথা সেটা বুঝছি যে এটা সফটওয়্যার, তো এটা তো সে কম দামে বিক্রি করতেছে, সে নিজে প্রফিট শো কম করতেছে, এবং প্রফিট বেশি শো করলেও তার ট্যাক্স নেই, কম শো করলেও তার ট্যাক্স নেই। এই বিষয়টা তো তাই। জি স্যার, এখানে ট্রান্সফার প্রাইস বেশি করে দিয়ে আমি টার্নওভার বেশি নিচ্ছি যেহেতু আমার এটা ট্যাক্স এক্সাম্পটেড। এখানে কোনো ট্রান্সফার প্রাইসিং এর কারণে ট্যাক্সের ল ভায়োলেট হচ্ছে কিনা বা ট্যাক্স ফাঁকি হচ্ছে কিনা? না, এখানে ধরেন দ্বিতীয় কথা, এখানে সফটওয়্যার এই যে ডেভেলপমেন্ট বা এটা দেখাইয়া যেটা হয়েছে সেটা হলো আজকে এই কোশ্চেনটা আপনি করতেছেন যে ট্রান্সফার প্রাইসিং ইস্যু আছে কিনা বা টিপি রিলেটেড কোনো কিছু আছে কিনা সেই জিনিসটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে হ্যাঁ আমি ধরতেছি যে তাকে বিক্রি করতেছে 31,20,000, তার কাছে আরো বেশি দামে বিক্রি করা উচিত ছিল। তো আরো বেশি দামে বিক্রি করলে কি হবে? আমার আরো প্রফিট বেশি হবে। আমার আরো প্রফিট বেশি হলে সেই প্রফিট বেশি হলেও তো আমার ট্যাক্স নাই। আর এটা তো সেকশন 30 ডিসঅ্যালাউন্স না। এটা তো সেকশন 30 ডিসঅ্যালাউন্স না যে 30 ডিসঅ্যালাউন্স এর উপরে আমার আবার ট্যাক্স হবে। তো সেটা বুঝছি আপনার কথা যে এখানে সফটওয়্যার লেখাতে গন্ডগোল বাইরে গেছে। ওখানে সফটওয়্যার না হইয়া আপনার হার্ডওয়্যার লিখে দিলেই ভালো হতো। কোশ্চেনটা হার্ডওয়্যার দিয়ে দেবে এরপরে। বুঝতে স্যার পারছেন? এক্সপোর্ট কান্ট্রি থেকে হাই প্রাইসে সেল করলে তো প্রবলেম নেই, সেটা তো আরো সুবিধা ভালো। সে তো হাই প্রাইসে বিক্রি করে নাই, করছে তো লো প্রাইসে, সে তো ফরেন এক্সচেঞ্জ আর্নিং কম করছে। ভাই 31 বলছিল যে যদি বেশি প্রাইস দেখে, উনি কোশ্চেনটা করেছিল যদি বেশি প্রাইস দিয়ে সেল করে, ওনার জি কোশ্চেনটা স্যার, বুঝতে পারছি। ও বেশি প্রাইস দিয়ে সেল করলে তো আসলে ট্রান্সফার প্রাইসিং অ্যাডজাস্টমেন্টটা হয় না, কারণ বেনিফিট আরো ভালো স্যার হ্যাঁ এটা আরো। সেটাই। স্যার আমার একটা জানা ছিল সেকশন 107F যেটা বলেছিলেন রিপোর্ট ফ্রম অ্যাকাউন্টেন্ট, মানে আমরা সিএ ফার্ম যে রিপোর্টটা ইস্যু করি সেক্ষেত্রে কি সিএ ফার্ম এখানে যে ট্রান্সফার প্রাইসিং যেটা অর্থাৎ বিসিটি যে সেকশনটা ওইটা কি তাদের কনসার্ন থাকে প্রাইস ক্যালকুলেশন অর্থাৎ 107C যেটা? হ্যাঁ সবই থাকে, তারা তো ওই রেকর্ড কিপিংটা দেখে মূলত। তাহলে তারা প্রাইসিংটা তো আর দেখবে না যে প্রাইসিংটা ঠিক আছে কিনা, ওটা তো স্যার না, বিসিটি দেখবে। না তাও তাও দেখে। দেখবে। হ্যাঁ হ্যাঁ তাও আচ্ছা, দেখে। তাহলে তারা হচ্ছে ওই যে প্রাইসটা ক্যালকুলেট করবে ওটাও দেখতে হবে যে ওই প্রাইসটা তাও ঠিক আছে দেখতে হবে। কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই। তা আমাকে মনে করাই দিন আগামী রোববারে আমাদের সিলেবাসের কোন কোন অংশ বাকি, তাহলে আমরা আগামীতে সেভাবে আমরা শুরু করব। ঠিক আছে? ওকে, জি স্যার। থ্যাংক ইউ।